নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার উড়ানের আজকের পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তকে এই বাড়িতে দেখে মহারাজ একটু অবাক হয়, বলে তুই এখানে? তখন জয়ন্ত বলে, কি পূজা বৌদি, তোমাদের বাড়িতে কি আমি আসতে পারি না নাকি? তখন মহারাজ বলে, এই জয়ন্ত শোন এখানে। জয়ন্তকে মহারাজ বলে, এই জয়ন্ত শোন, তুই কিন্তু অনেক দিন ধরে আমার নজরে আছিস, বুঝতে পারলি? জয়ন্ত বলে, নজরে কেন? মহারাজ বলে, অনেক দিন ধরে তুই পূজার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর কী করছিস? তুই কিন্তু আমার নজরে আছিস, সেটা ভুলে যাস না। এই কথা কিন্তু আমি এর আগেও তোকে বলেছি। ব্যাপারটা কি? হ্যাঁ। পূজা তো তখন একটু ভয় পেয়ে যায়। মহারাজ বলে, কোনো সঞ্জীবনী টঞ্জীবনী পেলি নাকি? জয়ন্ত তো অবাক হয়ে যায়, বলে কি বলছিস এগুলো? মহারাজ তখন বলে, তোর পূজা বৌদির জন্য কিছু ফল পেলি? পূজা এটা শুনে একটু অবাক হয়ে যায়। মহারাজ তখন বলে, আমার অতীত অনুসন্ধান করে তোর পূজা বৌদির জন্য কোনো ফল পেয়েছিস? জয়ন্ত বলে, তুই এসব কি বলছিস? মহারাজ তখন পূজার সামনে গিয়ে বলে, ফল কিন্তু বিষাক্ত হতে পারে, তখন কিন্তু জীবন সংশয় হতে পারে। পূজা তখন মহারাজের দিকে তাকায়, বলে, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? মহারাজ বলে, আমি আপনাকে হুমকি দিচ্ছি না, আমি আমার জীবন সংশয়ের কথা বলছি। মহারাজ শাশুড়ি মায়ের কাছে যায়, গিয়ে বলে, এই নিন, এটা আপনার জন্য, দিয়ে গীতাঞ্জলি বইটা দেয়। শাশুড়ি মা তো একটু অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, একটু আগে হেয়ালি করলো আর এখন আমাকে বই দিচ্ছে। পূজার মা খুব খুশি হয়, বলে, আমার জন্য বই? তখন মহারাজ প্রণাম করে। এটা দেখে পূজাও একটু অবাক হয়ে যায়। মহারাজ বলে, এটা আমার সবথেকে পছন্দের বই, আমি আনলাম আপনার জন্যে। আসলে আমার সাধ্য এইটুকুই, তাই আপনার জন্য বই আনলাম, আশা করি আপনার ভালো লাগবে। এটা শুনে পূজার মা মনে মনে হাসতে থাকে, মনে মনে খুব খুশি হন উনি। এদিকে পূজাও মনে মনে খুব খুশি হয়, বলে, প্রতি মুহূর্তে মনে মনে ভাবতে থাকে আর কি, যে প্রতি মুহূর্তে আমি আপনাকে নতুন করে চিনছি। পূজার মা তখন বলে, শুধু ভালো বলছো? এটা আমার জীবনের পাওয়া সবথেকে অমূল্য উপহার আর কি, এটা আমার জামাই আমাকে দিয়েছে। মহারাজ বলে, আমি সারা জীবন আমার মায়ের জন্য কেঁদেছি, এই কটা দিন আপনি যেভাবে আমাকে আপন করে নিলেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। আর এই বলে পূজার মায়ের চোখের জল মুছিয়ে দেয়। মহারাজকেও খুব ভালোবাসে পূজার মা। পূজা মনে মনে ভাবতে থাকে, আপনি এত বোঝদার, আপনি এত বোঝেন সবাইকে, শুধু আমার মনের কথাটাই হয়তো বুঝতে পারেন না। পূজা তখন সাইডে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে, এই রে, আমি আবার ওনার প্রেমে পড়ে গেলাম নাকি? আমি এইসব কেন ভাবছি? এদিকে দেখা যায় পাড়ার মন্দিরে জয়ন্ত দ্বারা সবাই মিলে পূজাকে আর মহারাজকে ধরে এনেছে তাদের আবার বিয়ে দেবে বলে। পুরোহিত মশাই তো বলে, বাহ, এটা তো খুব খুশির খবর, মা সিদ্ধেশ্বরীর সামনে ওদের আবার বিয়ে হবে, এটা তো ভালো খবর। পূজা তখন বলে, আমার না একটু কেমন কেমন লাগছে, একই লোককে আবার বিয়ে? মহারাজ তখন বলে, বাবা, অন্য লোককে বিয়ে করতে চান নাকি? পূজা তখন মহারাজের দিকে তাকায়, সবাই হো হো করে হাসতে থাকে। মহারাজ বলে, এসব তোরা কী করছিস রে? আমার কিন্তু এগুলো ইয়ার্কি মোটেও ভালো লাগে না, বলে দিলাম। জয়ন্ত দ্বারা বলে, আরে না রে, তোর বিয়েতে তো আমরা থাকতে পারিনি, তুই তো জানিস সব কিছুই, তো এবার না হয় আমরা তোদের বিয়েতে থাকলাম সামনাসামনি। কেয়া তখন বলে, হ্যাঁ হ্যাঁ, দিদি জামাইবাবুর বিয়েটা আরেকবার হোক, প্রথমবার বিয়েতে তো ওরা সব দুজনেই মুখটা হারি করেছিল, এবার না হয় একটু হাসি মুখেই বিয়েটা করুক। সবাই তখন কেয়ার তালে তাল মেলাতে থাকে। এদিকে দেখা যায় মহারাজের ঠাম্মি, বাবা, শিব, মিলি সবাই চলে আসে। সবাই তখন বিয়ের জোগাড়জাটি করতে শুরু করে দেয়, কেউ আসন পেতে দেয়, কেউ ফুল সাজিয়ে দেয়। ঠাম্মি তখন বলে, যে কিরে, অষ্টমঙ্গলা তোদের কেমন কাটছে বল, কেমন মজা করছিস তোরা? মহারাজ তখন বলে, কেমন আবার কাটবে, অত্যাচার? পূজা বলে, অত্যাচার? মহারাজ বলে, হ্যাঁ, এই জয়ন্তরা আবার বলে নাকি আমাদের বিয়ে দেবে। জয়ন্তরা হাসতে থাকে। ঠাম্মি বলে, বিয়ে? এই বলে ঠাম্মিরাও সবাই হো হো করে হাসতে থাকে। মহারাজ বলে, দারুণ ব্যাপার, আরে একবার বিয়ে করে মানুষ পস্তাচ্ছে, আমি নাকি দুবার বিয়ে করতে যাচ্ছি। এই শুনে তো আবার সবাই হাসতে থাকে। মহারাজের বাবা বলে, কিরে, তুই বিয়ে করে পস্তেছিস নাকি? ঠাম্মি বলে, হ্যাঁ, কিরে, তুই পস্তেছিস? বেশ করেছে, ওরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে। এই বলে আবার হাসতে থাকে। ঠিক সেই সময় সেখানে চলে আসে পূর্ণিমা। এসে দেখে যে মন্দিরে তো পুরো হইচই হচ্ছে পূজারিনী আর মহারাজের বিয়ে দেওয়া নিয়ে। পূজার মা পূর্ণিমাকে দেখতে পায়, দেখে বলে, বেয়ান। সবাই তো দেখে একটু অবাক হয়ে যায়। পূর্ণিমা চুপ করে দাঁড়িয়ে দেখে যে হচ্ছেটা কি এখানে। মহারাজের বাবা বলে, তুমি এখানে? তখন পূজার মা বলে, বেয়ান, আপনি এখানে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। তখন পূর্ণিমা বলে, আমি মা সিদ্ধেশ্বরীর কাছে এসেছি, তোমরা যে এখানে আছো আমি কি করে জানবো? তখন একজন বলে, ভালোই করেছেন দিদি, আপনি এসেছেন, সপরিবারে এখানে সবাই মিলে আনন্দ করছে, আপনি এসে খুব ভালোই করেছেন। তখন পূর্ণিমা বলে, এখানে আনন্দ হওয়ার মতো কিছু ঘটছে কি? এটা শুনে সবাই অবাক হয়ে যায়। পূর্ণিমা মাথাটা বেঁকিয়ে মহারাজের দিকে তাকিয়ে থাকে। পূজারিনী ব্যাপারটা লক্ষ্য করে, মনে মনে ভাবতে থাকে, ভাঙবেন তবু মচকাবেন না, যেমন মা তার তেমনি ছেলে। মহারাজকে দেখে পূর্ণিমা বলতে থাকে, এখান থেকেই তুই সরাসরি গ্রামের বাড়ি চলে যাবি তো? সবাই চুপ করে থাকে। পূজার মা তখন এসে বলে, না না বেহান, আরও একটা দিনও এই বাড়িতে থাকবে অষ্টমঙ্গলার নিয়ম অনুযায়ী, আর আপনি একদম চিন্তা করবেন না, মহারাজকে আমি কোথাও যেতে দেব না।
ওকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক আমি বাড়িতে পাঠিয়ে দেবো। পূর্ণিমা তখন মনে মনে ভাবতে থাকে, আমার ছেলেকে আমি বুঝিয়ে পাঠাতে পারি না, আর এহে এলেন কোথাকার কে, আমার ছেলেকে নাকি আমার বাড়িতেই বুঝিয়ে পাঠাবে, বেশি জামাই দেখাচ্ছে। পূজার মা পূর্ণিমার ঘাড়ে হাত দিয়ে বলে, আপনি নিশ্চিন্তে বাড়ি যান বেয়ান। তখন পূজার মায়ের হাতটা ঘাট থেকে সরিয়ে দেয় ঝিটকা মেরে পূর্ণিমা। এটা দেখে তো সবার খারাপ লাগে, সবাই নিচে নেমে আসে, মহারাজ বলে, তুমি এখানে কেন এসছো মা, তুমি অশান্তি করতে এসেছো? মহারাজের মা তখন বলে, আমি এই জেচেপুরে ভিখিরিগুলোর সাথে অশান্তি করতে আসবো? এত খারাপ রুচি আমার হয়নি মহারাজ। পূজার মায়ের খারাপ লাগে, পূজারও। মহারাজ পূজার মায়ের কাছে এসে বলে, আমি জানি যে আমার মা অনেক কুরুচিপূর্ণ ব্যবহার করেছে আপনাদের সাথে, আপনারা খুব কষ্ট পেয়েছেন, তার জন্য মায়ের তরফ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। পূজার মা বলে, এভাবে বলো না বাবা। তখন মহারাজ বলে, আমি ঠিকই বলছি, আমার মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন আমাকে। মহারাজের বাবা বলে, ও তো তাও ক্ষমা চাইতে পারছে আপনার কাছে, আমার তো সেই মুখটাও নেই। মহারাজ ঠাম্মিকে জিজ্ঞাসা করে, তুমি লাগেজ এনেছো তো তোমার সঙ্গে? ঠাম্মি অবাক হয়ে যায়। ঠাম্মি আমতা আমতা করাতে মহারাজ তখন শিবকে বলে, তুই এক্ষুনি ঠাম্মির লাগেজগুলো নিয়ে আয়, আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। মহারাজ জয়ন্তদের উপর রাগ দেখাতে থাকে, কেন করলি তোরা এই সমস্ত কিছু ব্যবস্থা? দেখিস না যে কোনো না কোনো কারণে সব কিছু ভেস্তে যায়, আজকেও তো সব ভেস্তে দিয়ে চলে গেল, দেখতে পাচ্ছিস না? পূজা কাঁদতে থাকে, আমি মহারাজকে বোঝাতে থাকে যে দেখ, গ্রামের বাড়ি তো আমি ফিরতে চাই, কিন্তু তুই একটা দিন তো এই বাড়িতে থাকবি। মহারাজ বলে, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। মহারাজের কথা শুনে সবাই চুপ করে যায়, সবার মনটা খারাপ হয়ে যায়। মহারাজ বলে, দেখলে না পূর্ণিমা মুখার্জি কেমন এসে সবটা ভেস্তে দিল, আবার আসবে কোনো না কোনো ছুতো নিয়ে, আর আবার এসে একটা অশান্তি করবে আর সব কিছু ভেস্তে দেবে। এই বলে মহারাজ ওখান থেকে চলে যায়। পূজা কাঁদতে থাকে, বলে, শেষ রক্ষা হলো না মা, আমি পারলাম না। তখন পূজার মা বলে, তুই একবার সিদ্ধেশ্বরী মাকে মন দিয়ে ডাক, মাই একমাত্র পারবে এই ব্যাপারটাকে আটকাতে। পূজা চলে যায় দৌড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে, বাড়ির সবাইও প্রার্থনা করতে থাকে। পূজা দৌড়ে বাড়ি চলে আসে, এসে দেখে মহারাজ সব জিনিসপত্র গোছাচ্ছে। সবাই মহারাজকে বোঝাতে থাকে। মহারাজ বলে, না, আমি আর এখানে থাকবো না, আমি চাই না যে আমার জন্য আপনারা অপমানিত হন। পূজা বলে, শুধুমাত্র নিজের দুঃখ নিজের যন্ত্রণার কথাই ভাবলেন? আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা আপনার চোখেই পড়ে না, তাই না? আপনারা যাতে আমার জন্মদাত্রী মায়ের কাছ থেকে কোনো রকম দুঃখ যন্ত্রণা না পান, তাই জন্যই আমি তাড়াতাড়ি করে এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। শিব তখন এসে বলে, ঠাম্মি তোমার ব্যাগটা আমি নিয়ে এসেছি। ঠাম্মি তখন শিবকে বলে, একটা মার দেয়, আর বলে যে, তুই এখনই ব্যাগটা আনার সময় পেলি? আমি তোমার ব্যাগটা নিয়ে চলে এসেছি ঠাম্মি, বড় একদম আনন্দ করে নিয়ে চলে এলি ব্যাগটা, আর আসার সময় পেলি না তুই? মহারাজের বাবাও বলে, মেজদা যেমনি বললো অমনি তোকে সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে চলে আসতে হবে। মহারাজ বলে, ঠাম্মি চলো। তখন পূজার মা বলে, বাবা তুমি দুপুরের খাবারটুকুও খাবে না? পূজা বলে, সেই কোন ভোরবেলা থেকে মা কষ্ট করে এত সব কিছু রান্নাবান্না করেছে, আপনি এতটুকুও মুখে দেবেন না? পূজা বলে, গত দুদিন ধরে আপনি কিচ্ছু খাননি। এটা শুনে সবাই একটু অবাক হয়। মহারাজ পূজার দিকে তাকায়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, পূজা কি করে বুঝলো যে আমি কিছু খাইনি? পূজার মা অবাক হয়, কি শুনছি আমি, তুমি কিছু খাওনি? তখন মহারাজের বাবা বলে, না বেয়ান, কিচ্ছু খায়নি। জয়ন্ত তখন বলে, বাইরেও ও কিছু খায়নি কাকু। মিলি তখন বলে, জানি তো, আমার মেজদাটা কিচ্ছু খায়নি। শিব বলে যে, এতই অভিমান, আমার হাতের খিচুড়িটাও খায়নি। পূজা হাত জোর করে মহারাজের কাছে বলতে থাকে, আমার মা অনেক কষ্ট করে অনেক ভালোবেসে আপনার জন্য খাবারগুলো বানিয়েছে, দয়া করে আমার মাকে কষ্ট দেবেন না। পূজা বলে, আর নিজেকে কষ্ট দেবেন না আপনি, এরপর পিত্তি পড়ে যাবে, দয়া করে এবার খেয়ে নিন। সমানে কাঁদতে থাকে। এরপরে দেখা যায় কেয়া খাবারের থালা সাজিয়ে নিয়ে চলে এসেছে মহারাজের সামনে। আর পূজার মা তখন থালাটা নিয়ে বলে, দে আমায় দে। পূজার মা তখন বুঝিয়ে নিজের হাতে মহারাজকে খাইয়ে দেয়। মহারাজও খেয়ে নেয়, আর পূজার মায়ের দিকে ভাবুক হয়ে তাকিয়ে থাকে। সবাই এটা দেখে খুব খুশি হয়, সবাই হাততালি দিতে থাকে। পূজাও মনে মনে অনেক খুশি হয়। মহারাজ তখন বলে যে, খুব খিদে পেয়েছে। পূজা তো খুব খুশি হয়, বলে, আমি এক্ষুনি বেড়ে আনছি, দিয়ে বোনকে নিয়ে চলে যাই। পূজা তখন ভালো করে খাবারের থালা বেড়ে নিয়ে চলে আসে। মহারাজ বলে, দিন আমায় দিন, আমি খেয়ে নেব। তখন পূজার মা বলে, একদম না, আজকে আমি আদর করে ভালোবেসে আমার জামাইকে নিজে হাতে খাইয়ে দেব। মহারাজের তো খেয়ে খুব ভালো লাগে, তখন একের পর এক জিনিস দেখিয়ে দেয় যে এটা দিন এটা দিন বলে পূজার মা খাইয়ে দেয়। সবাই ভাবুক হয়ে মহারাজকে এই ব্যাপারটা এই দৃশ্যটা সবাই ভাবুক হয়ে দেখে আর কি। এদিকে দেখা যায় প্রিয়াঙ্কা তার মাকে ফোন করে বলে যে, আমি সোমনাথ বলে ছেলেটার প্রেমে পড়েছি। প্রিয়াঙ্কার মা তখন বলে, তুই আবার প্রেমে পড়েছিস? প্রিয়াঙ্কা তখন বলে যে, কেন, কি হয়েছে? মানুষ দুবার প্রেমে পড়ে নাকি? দুবার ঠকে নাকি? প্রিয়াঙ্কার মা বলে, শোন রে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। প্রিয়াঙ্কা তখন বলে, আমি বারবার যাব, যতদিনে মনের মানুষ না পাবো ততদিন যেতে থাকবো। প্রিয়াঙ্কার মা বলে, যাকে ভালোবেসেছিলি সে তো ঠকিয়ে চলে গেল, আর দেখা যায় পাশে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, বোঝা যায় যে এটা প্রিয়াঙ্কার মেয়ে। প্রিয়াঙ্কা তখন বলে যে, মা আসতে বলো একটু। প্রিয়াঙ্কা ওর মাকে বলে যে, মিছরি যাতে কোনোদিনও জানতে না পারে যে আমি ওর মা, ও জানবে যে আমি ওর মাসি হই।
প্রিয়াঙ্কার মা বলে মিছরি তো কোনো দোষ করেনি। প্রিয়াঙ্কা বলে দোষ মিছরির নয় মা, আমিও তো কোনো দোষ করিনি, আমার কিসের দোষ? এটা মিছরির কপালের দোষ, কিছু করার নেই। প্রিয়াঙ্কার মা বলে দোষ তো তোর প্রাক্তন প্রেমিকের, যে তোকে ভোগ করে ঠকিয়ে এই কাজ করেছে। প্রিয়াঙ্কা বলে একদম তুমি এইসব কথা বলবে না মা, নাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, বলেই ফোনটা কেটে দেয়। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমি যখন ঠিক করেছি আমি সোমনাথ মুখার্জিকেই বিয়ে করব। আমার একটা ভালো লাইফ চাই, একটা কমফোর্টেবল লাইফ। এই শ্রাবণেই আমি তোমায় বিয়ে করব সোমনাথ মুখার্জি। এইসবই ভাবতে থাকে প্রিয়াঙ্কা মনে মনে। এদিকে দেখা যায় মহারাজ বাসে সমস্ত লাগেজপত্র তুলছে। পূজার তো মন খুব খারাপ। ঠাম্মি বলে আমি বুঝতে পারছি নাথবো যে তোর মনটা কত খারাপ। পূজা তখন কাঁদতে কাঁদতে বলে সবাই সাবধানে যেও, খুব মনে পড়বে তোমাদের কথা। আসলে কথাগুলো মহারাজকেই বলছে, কিন্তু সোজাসুজি তো বলতে পারছে না, তাই সবার নাম নিয়ে বলছে। ঠাম্মি বলে নাথবো আমি খুব চেষ্টা করব ছলাই কলাই তোর বরকে এখানে পাঠিয়ে দিতে। ঠাম্মি বলে কাজটা একটু কঠিন হবে, কিন্তু তুই তবুও আমাকে ভরসা করতে পারিস। মহারাজের বাবা বলে ছোটবেলায় কত বছর যে ও তোমার কাছে ছিল, মনে হয়েছে মা যে ও যতদিন ইচ্ছে হয় ততদিনই তোমার কাছে থাকুক। কিন্তু মা এবার কিন্তু তোমাকে দেখতে হবে, ওকে কিন্তু তোমার বেশি দিন রাখলে চলবে না, বুঝিয়ে বাজিয়ে তোমাকে পাঠাতে হবে, বুঝলে? ঠাম্মি বলে তুই কি খেপেছিস? তুই তোর ছেলেকে চিনিস না? আমি এখন গিয়ে যদি ওকে বলি যে তোর এখানে বেশি দিন থাকা হবে না, তাহলে ও কাউকে কিছু না বলে সোজা হাওয়া হয়ে যাবে। এটা শুনে তো পূজার শ্বশুর মশাই একটু অবাক হন। পূজা বলে উনি যদি তোমার কাছে গিয়েই শান্তিতে থাকেন তবে ওখানেই থাকুক, কিচ্ছু বলতে হবে না ওনাকে। শিব বলে তুমি কি করে থাকবে বন্ধু? পূজা বলে আমি ঠিক আমার মনকে বুঝিয়ে নেব, আর কাঁদতে থাকে। এদিকে দেখা যায় মহারাজও বাসের মধ্যে চুপ করে মন খারাপ করে বসে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে আগামী পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকে সবাই।